ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছরে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে। ১৯৪৭ সালে ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথের সাথে বিয়ের ঘটনায় বদলে যায় প্রিন্স ফিলিপের জীবন। শুনবেন এই রাজকীয় রোমান্সের খবর। তারই মৃত্যু কতটা প্রভাব ফেলবে রাজপরিবারে? যেতে বড় শূন্যতা থাকবে আমাদের কুইনের মাঝে, কারণ এত বছর একটা মানুষের সাথে একসাথে মানে শোল্ডার টু শোল্ডার মিলিয়ে কাজ করেছেন। অবশ্যই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন, জরুরি সেবা ছাড়া সব বন্ধ। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছরে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে। প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর ৫ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানী হন। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোনো রাজা বা রানীর সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন। বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মহামান্য রানী খুবই দুঃখের সাথে তার প্রিয় স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরার মৃত্যুর খবর ঘোষণা করেছেন। বিস্তারিত জানাতে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মানসী বড়ুয়া। মানসী, প্রিন্স ফিলিপের মৃত্যু সম্পর্কে কি জানা যাচ্ছে? মিজান, বাকিংহাম প্রাসাদ থেকে প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করে যে বিবৃতিটি দেওয়া হয়েছে তাতে বলা হয়, উইন্ডসর ক্যাসেলে আজ সকালে তিনি শান্তিপূর্ণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই বিবৃতিতে জানানো হয়, যেমনটা আপনি বলছিলেন, রানী খুবই দুঃখের সাথে তার প্রিয় স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরার মৃত্যুর খবর ঘোষণা করেছেন। আপনি জানেন, শারীরিক অসুস্থতার কারণে প্রিন্স ফিলিপ লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৬ ফেব্রুয়ারি। পরে লন্ডনের হার্ট হাসপাতাল সেন্ট বার্থলোমিউতে তার পুরনো হৃদযন্ত্রের সমস্যার কারণে তার সফল একটা অস্ত্রোপচারও হয়েছিল। প্রায় ১ মাস চিকিৎসার পর তিনি উইন্ডসর ক্যাসেলে ফিরে যান, আর সেখানেই আজ সকালে তিনি মারা গেছেন। বাকিংহাম প্রাসাদে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, অনেক মানুষ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। উইন্ডসর ক্যাসেলের বাইরেও মানুষ জড়ো হচ্ছে বলে জানা যাচ্ছে। মিজান, তিনি রানীর ৭৩ বছরের জীবন সঙ্গী ছিলেন। আপনি যেমনটা বলছিলেন, ব্রিটিশ রাজপরিবারে কোনো রাজদম্পতির এত দীর্ঘ বিবাহিত জীবন কাটানোর ইতিহাস নেই। তিনি শুধু রানীর স্বামীই ছিলেন না, তার একনিষ্ঠ সমর্থক ছিলেন। রাজপরিবারের নানা আনন্দ উৎসব, কঠিন চ্যালেঞ্জের সময় তিনি সব সময় রানীর পাশে থেকেছেন। রানী তার সিংহাসন আরোহণের সুবর্ণ জয়ন্তীতে বলেছিলেন, প্রিন্স তাঁর ক্ষমতার পেছনে একটা বড় শক্তি ছিলেন। তো তার মৃত্যুর খবরে রাজপরিবারের বাইরে ব্রিটেনে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে? প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, ব্রিটেন, কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ এবং সারা বিশ্বে ডিউক বিভিন্ন প্রজন্মের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা পেয়েছেন। তিনি বলেছেন, রানীর শাসনকালের প্রতিটি দিন রানীর সব কাজে তার একনিষ্ঠ সমর্থন জুগিয়েছেন প্রিন্স ফিলিপ। বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ব্রিটেন একজন অসাধারণ মানুষকে হারালো, যিনি তার দেশের প্রতি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টার্জন, ক্যান্টারবেরি গির্জার আর্চবিশপ, তারাও শোক প্রকাশ করেছেন। ক্যান্টারবেরির আর্চবিশপ বলেছেন, প্রিন্স ফিলিপ সবসময় তার নিজের স্বার্থের ঊর্ধ্বে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতেন। সংসদে তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে সোমবার বলে ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের বাইরে বিশ্বের নেতারা তার মৃত্যুতে কি বলছেন? মিজান, বিভিন্ন দেশ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা আসছে। জর্জ ডব্লিউ বুশ বলেছেন, প্রিন্স ফিলিপ অসাধারণ বৈচিত্র্যপূর্ণ দীর্ঘ একটা জীবন কাটিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সক্রিয় অবদান রেখেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, কয়েক প্রজন্মের বিকাশ তিনি যেভাবে দেখেছেন, তেমনি দীর্ঘ সময় জুড়ে বিভিন্ন প্রজন্মের সাথে কাজ করার সুযোগ আর কারো হবে বলে মনে হয় না। লন্ডনে জার্মানির রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় প্রিন্স ফিলিপের অসামান্য অবদান ছিল। ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়াম, মল্টা, ডেনমার্ক সহ বিভিন্ন দেশ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা অনবরতই আসছে। মানসী, আপনাকে অনেক ধন্যবাদ। বিস্তারিত বলছিলেন মানসী বড়ুয়া। প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা ব্রিটিশ রাজতন্ত্র টিকে থাকতে সাহায্য করেছেন।
রাজ পরিবারের আনন্দ, উৎসব আর কঠিন চ্যালেঞ্জের সময় তিনি ছিলেন রানীর পাশেই। নিজের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি একবার বলেছিলেন, I've just done what I think is my best. I mean, some people think it was all right. Other people quite evidently don't. আমার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। কেউ কেউ মনে করেন ঠিক আছে, আবার কেউ ভাবেন ঠিক হয়নি। তো আপনি কি করতে পারেন? আমি যেভাবে কাজ করি সেটা তো আমি হঠাৎ করে বদলাতে পারছি না। এটা আমার স্টাইলের একটা অংশ। খুব খারাপ, এটা সয়ে যেতে হবে। প্রিন্স ফিলিপ গ্রিসের একটি দ্বীপ করফুতে 1921 সালের জুন মাসে জন্মগ্রহণ করেন। এই পরিবারটিকে সেখান থেকে পরে নির্বাসনে পাঠানো হয়। তার পিতামাতার সম্পর্কে ভাঙন ধরার পর তিনি কয়েকজন আত্মীয় স্বজনের কাছে বড় হয়েছেন। স্কটিশ একটি বোর্ডিং স্কুল গর্ডনস্টোনে লেখাপড়া করেছেন তিনি। যুদ্ধের সময় তিনি চাকরি করতেন রয়্যাল নেভিতে। প্রিন্সেস এলিজাবেথের সাথে তার প্রথম দেখা হয় 1939 সালে। এর 8 বছর পরে তারা বিয়ে করেন। বিবাহিত জীবনের শুরুটা ছিল খুবই আনন্দঘন। রয়্যাল নেভিতে সমৃদ্ধ হয়ে ওঠে তার ক্যারিয়ার, কিন্তু এই জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1952 সালের ফেব্রুয়ারি মাসে ফিলিপের এক বন্ধু বলেছিলেন, ফিলিপ যখন জানতে পারেন এলিজাবেথ রানী হয়েছেন, তার মনে হয়েছিল যে অর্ধেকটা পৃথিবী তার উপর এসে পড়েছে। রানীর জীবনসঙ্গী ছিলেন ফিলিপ, কিন্তু তার কোনো সাংবিধানিক দায়িত্ব ছিল না। রয়্যাল নেভি ছেড়ে দেওয়াটা শুরুতে তার কাছে খুব একটা সহজ ছিল না। তখন তিনি পরিবেশের মতো বিষয় নিয়ে ভাবতে শুরু করেন। তবে দীর্ঘ সময় ধরে তিনি কাজ করেছেন তরুণ প্রজন্মকে নিয়ে। তিনি বলেছিলেন, কিশোর কিশোরীদের মধ্যে ভালো বা খারাপ গত কয়েক বছরে এরকম কোনো পরিবর্তনই ঘটেনি। When a group of young people like binge drinkers appear, everybody's, oh my God, the young people are terrible, they all become binge drinkers. Well, they haven't. It's that one group. মদ্যপানকারী একদল তরুণ ছেলেপুলেকে দেখে সবাই বলে ওঠে, ও মাই গড, তরুণরা খারাপ হয়ে গেছে, এরা প্রচুর মদ খাচ্ছে। কিন্তু তারা আসলে সেটা হয়নি। এরা হচ্ছে মাত্র একটা দল। কয়েক প্রজন্ম আগে এরাই ছিল কেতাদুরস্ত। আপনিও হয়তো তাদেরই একজন, আপনি জানেন না। মানুষজন যখন বড় হতে থাকে তখনই সে সভ্য হয়ে ওঠে। সোজা সাপটা কথা বলতে অভ্যস্ত ছিলেন প্রিন্স ফিলিপ, যা অনেকের জন্যে মনোকষ্টের কারণ হয়ে উঠত। তার সমালোচকরা অভিযোগ করতেন তিনি কৌশল জানেন না। রানীর সাথে 1986 সালের চীন সফরের সময় তার এক মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। চীনে ব্রিটিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তোমরা যদি এখানে খুব বেশি সময় ধরে থাকো তাহলে তোমাদের চোখও চীনাদের চোখের মতো ছোট ছোট হয়ে যাবে। রানীর রাজত্বকালে সবচেয়ে কঠিন সময়ের একটা ছিল প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানার মৃত্যু। এ সময় রানীর বিরুদ্ধে নিজেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ ওঠার পর তিনি যখন লন্ডনে ফিরে আসেন তখন তার পাশেই ছিলেন প্রিন্স ফিলিপ। 2011 সালের জুন মাসে 90তম জন্মদিনের সময় তিনি খুব খোলামেলাভাবেই বয়স বেড়ে যাওয়ার বাস্তবতার কথা স্বীকার করেছেন। বিবিসিকে বলেন যে তিনি তার কাজের চাপ কমিয়ে আনছেন। I reckon I've done my bit. I want to enjoy myself now with less responsibility, less frantic. আমি মনে করি আমার কাজটা আমি করেছি। এখন নিজের জীবন কিছুটা উপভোগ করতে চাই। কম দায় দায়িত্ব, কম দৌড়াদৌড়ি, তারপর কি বলতে হবে সেটা নিয়ে কম ভাবতে হবে। তার উপরে স্মৃতিশক্তিও তো দুর্বল হয়ে যাচ্ছে। অনেক কিছুই আমি মনে করতে পারি না। আমি তো অনেকটাই নিজেকে গুটিয়ে আনছি। প্রিন্স ফিলিপের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজ পরিবারকে ভেতরে ও বাইরে থেকে সমর্থন দিয়ে যাওয়া, বিশেষ করে বিপর্যয়ের সময়। ব্রিটিশ ইতিহাসে রাজ পরিবারে রাজা বা রানীর জীবন সঙ্গীর মধ্যে সবচেয়ে বেশি সময় বেঁচেছিলেন প্রিন্স ফিলিপ। 1997 সালে বিয়ের সুবর্ণ জয়ন্তীতে দেওয়া ভাষণে রানী তার স্বামীর প্রশংসা করেছিলেন এভাবেই, He has quite simply been my strength and stay all these years. সবসময় তিনি আমার শক্তি। আমি এবং তার গোটা পরিবার তার কাছে তিনি যতটা দাবি করেন বা যতটা জানেন তার চেয়েও অনেক বেশি ঋণী। শুনছিলেন প্রিন্স ফিলিপের জীবন সম্পর্কে। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার সদস্য ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন বেশ কয়েকবার তার সঙ্গে দেখা করেছেন।
ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব দিতে গিয়ে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করার সময় প্রিন্স ফিলিপের সঙ্গে তার কয়েকবার দেখা হয়েছে। ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন কিছুক্ষণ আগে তার সম্পর্কে স্মৃতিচারণ করছিলেন। ওনার সাথে আমার যতবারই দেখা হয়েছে সবসময় হার ম্যাজেস্টি দ্য কুইন ওনার সাথে ছিলেন এবং খুব জোভিয়াল মানে মানুষ। আমার সাথে সবসময় খুব ভালো ব্যবহার করেছেন এবং আমার মনে আছে একবার উনি বলছিলেন আমাকে যখন ইন্ট্রোডিউস করা হয় উনাকে আমার সাথে, তখন উনি বলছিলেন মানে তুমি কতদিন ধরে তোমার পরিবার এটা কি তোমাকে সাপোর্ট করে? আমি বলছি হ্যাঁ, আমি তো বাংলাদেশের থেকে, আমি বাংলাদেশের অরিজিন একজন মহিলা, আমাদের বাংলাদেশে তো উইমেন লিডার অনেক আছে এবং হ্যাঁ, কন্টিনিউ টু মাই ফ্যামিলি সাপোর্ট মি কন্টিনিউয়াসলি, আমি এটা ওনাকে বলেছি। এবং মানে আপনি বলছিলেন যে বাংলাদেশের কথা আপনি তাকে বলেছেন, বাংলাদেশ সম্পর্কে ওনার কতটুকু ধারণা ছিল? এটা আমি বলতে পারবো না, অত কিছু তো আপনি জানেন যে এই ধরনের পরিবেশে তো আমরা খুব কম সুযোগ পাই মানে টু হ্যাভ এ ডিসকাশন। তো যতটুকু আমি দেখেছি ওনাকে, আমার 2-3বারই উনি আমাকে মানে বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করেছেন। একবার ওনার সাথে আমার দেখা হয়েছে যখন আমার মাথা খাবার ছিল, আগে তো আমি অল্প বয়সে তো মাথা খাবার করতাম না, সেই হিসাবে উনি বলেছেন আমাকে একদিন, আমি লাল সবসময় খুব পড়তে ভালোবাসি, উনি আমাকে এটাও বলেছেন একবার যে আমার কালার উনার পছন্দ হয়েছে। তো জাস্ট কমপ্লিমেন্টারি, এমনি বাংলাদেশের সম্বন্ধে আমি জানি না যে উনার কতটুকু আইডিয়া, কিন্তু নিশ্চয়ই সামওয়ান হু হ্যাজ accompanied the Queen, Her Majesty the Queen, অত বছর থেকে নিশ্চয়ই উনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে ডিফারেন্ট নেশনের বিষয়ে। তো ব্রিটেনে যে বাঙালি কমিউনিটি আছে, বাংলাদেশি সমাজ আছে, তাদের সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল বলে মনে হয়? আমি যতটুকু জানি ওনার অতটুকু কিছু যোগাযোগ মানে উনি হয়তো ডাইরেক্টলি রাখেননি, কিন্তু আপনি জানেন যে রয়্যাল হাইনেস প্রিন্স চার্লসের অনেক মানে পার্সোনাল কানেকশন আছে আমাদের সমাজের সাথে, আমাদের নানান ধরনের চ্যারিটিতে, এবং ওনার একটা চ্যারিটি কিন্তু আমাদের কমিউনিটিতে বেস। এবং আমি নিজে জানি যে হার ম্যাজেস্টি পার্সোনালি কেটারিং ইন্ডাস্ট্রিকে অনেক কিছু ভাবে সাপোর্ট করেছেন নানান ভাবে। রিসেন্টলি আমি জানি যে উনি পার্সোনালি একটা পার্সোনাল মেসেজ দিয়েছিলেন আমাদের দবিরুল চাচাকে। হ্যাঁ, এবং যিনি করোনা ভাইরাসের মোকাবেলায় NHS এর জন্য অর্থ সংগ্রহ করার জন্য প্রতিদিন হাঁটছিলেন এবং 100 বছরেরও বেশি বয়স তার। উনি আবার করবেন, এটা আবার শুরু করবেন। আমরা তো তাকে মেসেজ দিয়েছিলেন প্রিন্স ফিলিপ? হ্যাঁ, না প্রিন্স ফিলিপ না, উনার মানে হার ম্যাজেস্টি দ্য কুইন। তো আমি ওটা বিশ্বাস করি যে উনাদের মাঝে যে একটা সম্পর্ক, অত বছরের সম্পর্ক, নিশ্চয়ই উনি ওনার কাজ নিয়ে অলওয়েজ মানে ওনার হাজবেন্ডের সাথে নিশ্চয়ই আলোচনা করেছেন এবং অবগত ছিলেন উনি। আপনার কি মনে হয় এই যে ওনার 99 বছর বয়স হয়েছে, মারা গেলেন, এটা কি এই ব্রিটিশ রাজপরিবারে একটা বড় শূন্যতা রেখে যাবে? আমি মনে করি যে এটা অবশ্যই উনার পরিবারে একটা শূন্যতা রেখে যাবে। উনার হি হ্যাড এ গ্রেট রিলেশনশিপ উইথ হিজ গ্র্যান্ডচিলড্রেন অ্যান্ড হিজ চিলড্রেন। আর একটা জিনিস জানেন যে সবচেয়ে বড় শূন্যতা থাকবে আমাদের কুইনের মাঝে, কারণ এত বছর একটা মানুষের সাথে মানে একসাথে মানে শোল্ডার টু শোল্ডার মিলিয়ে কাজ করেছেন, অবশ্যই একটা দীর্ঘ সময়। এবং রানীকে তো নানাভাবে তিনি সাহায্য সহযোগিতাও করেছেন, নানা বিষয়ে সাপোর্ট দিয়েছেন সবসময়। মানে আমি নিজে একজন পাবলিক পার্সন, আমি নিজে একজন পাবলিক সার্ভিস করেছি এবং আমার স্বামী এটার মধ্যে ছিলেন না। তো আমি নিজে জানি যে নিশ্চয়ই যে একটা মানে পাবলিক সাপোর্ট দেওয়ার, এটা কিন্তু একটা বিরাট বড় অবদান। এবং আমি মনে করি যে এই যে গ্যাপ আপনি যে বলছেন এটা রেখে যাবেন, এটা আমার মনে হয় খুবই শকিং হবে ফর হার ম্যাজেস্টি হারসেলফ। ব্রিটেনের নানা রকমের চ্যারিটি কার্যক্রম, দাতব্য কাজের সঙ্গেও তো জড়িত ছিলেন তিনি। সবকিছু, এটা কিন্তু মানে বিরাট বড় ওনার অবদান। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে উনার এবং হার ম্যাজেস্টির অনুপ্রেরণা দিয়েও প্রিন্স চার্লস, প্রিন্সেস অ্যান, ওনারা সবাই কিন্তু যে সমাজের উপরে যে একটা অবদান রেখে, এটা কিন্তু আমাদের তুলনা করা যায় না অন্যান্য মানুষদের সাথে। আমি জানি যে উনার যে চ্যারিটি সংস্থা যেগুলো, সংগঠন যেগুলো, এগুলোর বিষয়ে তো আমাদের সবাই পাবলিক রেকর্ড আছে। এবং আমি জানি যে তার সূত্রে, তার ফলে মানে আপ আনটিল আই থিঙ্ক কাপল অফ ইয়ার্স এগো, গত 2 বছর ধরে উনি পারেননি, কিন্তু মানে বয়স নিয়ে যে
তার তুলনায় আমাদের অন্যান্য মানুষরা যতটুকু করতে পারে এটা অনেক ঊর্ধ্বে উনি চেষ্টা করেছেন, এটাই বলবো আজকে। প্রিন্স ফিলিপ সম্পর্কে স্মৃতিচারণ করছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার সদস্য ব্যারোনেস মঞ্জিলা উদ্দিন। 1947 সালে ব্রিটেনের রাজকুমারী এলিজাবেথের সাথে বিয়ের ঘটনাটিতে বদলে যায় প্রিন্স ফিলিপের জীবন। এই দম্পতি ছেলেবেলা থেকেই পরস্পরকে জানতেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। এই রাজকীয় রোমান্সের খবর তৈরি করেছেন বিবিসির সংবাদদাতা নিকোলাস উইচেল, আর সেটি পরিবেশন করছেন মাসুদ হাসান খান। তরুণ ফিলিপ এবং এলিজাবেথ ছিলেন পরস্পরের আত্মীয়। তাদের মধ্যে প্রথম দেখা হয় 1937 সালে রাজা ষষ্ঠ জর্জের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে। তবে সেই সাক্ষাৎ ছিল স্বল্প সময়ের জন্য। তাদের পূর্বরাগ পর্ব শুরু হয় 1939 সালে। ডার্টমাথে নৌবাহিনীর কলেজে রাজার এক সফরের সময় তার সাথে ছিলেন 13 বছর বয়সী রাজকুমারী এলিজাবেথ। সেখানে তার দেখাশোনার দায়িত্ব ছিল ডার্টমাথ কলেজেরই এক তরুণ ক্যাডেট ক্যাপ্টেনের। নাম তার প্রিন্স ফিলিপ অফ গ্রিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় প্রিন্স ফিলিপ কাজ করতেন ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীতে। এই সময়টিতে তারা দুজন চিঠির মধ্য দিয়ে নিয়মিতভাবে যোগাযোগ রাখতেন, তবে মাঝে মধ্যে তাদের দেখাও হতো। এসব সাক্ষাতের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 1943 সালে, যখন প্রিন্স ফিলিপ বড়দিনের ছুটি কাটিয়েছিলেন উইন্ডসর কাসলে। জীবনীকাররা পরে লিখেছেন, সেই সময় থেকেই এলিজাবেথ তার শোবার ঘরে প্রিন্স ফিলিপের একটি ছবি রাখা শুরু করেন। 1944 সালের মধ্যে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে রাজকুমারী এলিজাবেথ প্রিন্স ফিলিপকেই ভালোবাসেন। কিন্তু এ সময় এলিজাবেথের বয়স ছিল 18 বছর এবং রাজা কিংবা রানী কেউই চাইতেন না যে রাজকুমারী বিয়ের ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নিন। স্থির হয়েছিল যে বিয়ের পুরো ব্যাপারটাই আপাতত থেমে থাকবে। রাজকুমারী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের মধ্যে রোমান্সের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রথম প্রকাশিত হয় 1946 সালের গ্রীষ্ম মৌসুমে। সেই সময় প্রিন্স ফিলিপ তার এক বোন লেডি পেট্রুসা মাউন্টব্যাটেনের বিয়েতে অনুষ্ঠানের ঘোষকের ভূমিকা পালন করেন। এই অনুষ্ঠানেই দুজনের একসাথে ছবি প্রকাশিত হয়। সেই দিনটির কথা বলছিলেন লেডি মাউন্টব্যাটেন। There was a photograph taken at my wedding with him in the আমার বিয়েতে যে ছবি তোলা হয় সেখানে দেখা যাচ্ছে প্রিন্স ফিলিপ এবং পোর্টার রামজি অ্যাবি রাজকুমারী এলিজাবেথের কোট খুলতে সাহায্য করছেন। আমার মনে হয় এটাই তাদের দুজনার একসাথে তোলা প্রথম ছবি। এটা মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছিল। কিন্তু এর পরপরই রাজা এবং রানী রাজকুমারী এলিজাবেথকে সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকায় সফরে বেরিয়ে পড়েন। এক বছর পর রাজা ও রানী তাদের প্রাণপ্রিয় বড় মেয়ের বাগদানের কথাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং জানান যে রাজা ষষ্ঠ জর্জ সানন্দ চিত্তে এই বিয়েতে মত দিয়েছেন। কিন্তু এই বিয়ে নিয়ে আপত্তিও ছিল। সে সময় লেখক হেনরি চিপ চ্যানন সমালোচনা করে বলেছিলেন যে এই বিয়ে হতে পারে না, কারণ এলিজাবেথ এবং ফিলিপ আত্মীয়তা সূত্রে খুবই ঘনিষ্ঠ। এই বিয়ের প্রস্তুতি হিসেবে প্রিন্স ফিলিপ তার উপাধি ত্যাগ করেন এবং গ্রিসের রাজা হিসেবে তার দাবিও ছেড়ে দেন। তিনি ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেন। একজন রাজকুমারী ও ব্রিটেনের ভবিষ্যৎ রানীর সঙ্গে তার বিয়ের ফলে যেসব পরিবর্তন ঘটবে সে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন প্রিন্স ফিলিপ। লেডি মাউন্টব্যাটেন আরেকবার, A few days before his wedding, we were staying, both of us, with my grandmother in Kensington Palace. And we happened to be alone. বিয়ের কিছুদিন আগে আমরা দুজনেই আমাদের দাদির সঙ্গে কেনসিংটন প্যালেসে কিছুদিন ছিলাম। একদিন সকালে নাস্তার টেবিলে তাকে একা পেয়ে আমি আসন্ন বিয়ে নিয়ে কথাবার্তা বলছিলাম। সে সময় সে একটি মন্তব্য করেছিল যা আমার এখনও মনে আছে। সে বলেছিল, ঠিক বুঝতে পারছি না যে আমি খুব সাহসী একটা কাজ করলাম নাকি বোকার মতো কোনো কাজ করলাম। সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে এই বিয়েটা কোনো সহজ কাজ হবে না। এই বিশাল দায়িত্বের বিষয়টা বিয়ের আগে বন্ধুদের জন্য প্রিন্স ফিলিপ যে উৎসবের আয়োজন করেছিলেন সেখানে উপস্থিত অতিথিরাও উপলব্ধি করতে পেরেছিলেন। তাদেরই একজন ছিলেন সঙ্গীতজ্ঞ ল্যারি অ্যাডলার। That was an evening of sheer terror, as I remember it, because here was this young man, and normally he had a... আমার মনে আছে সেটা ছিল রীতিমতো একটা আতঙ্কের রাত, কারণ তার চেহারা এমনিতে লাল, কিন্তু বহু বছর পরেও আমার মনে আছে সেই রাতে তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে আড়ষ্ট হয়ে আছে। আমার তখনই মনে হয়েছিল যে সে হয়তো তার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে অনুতাপ করছে। বিয়ে করলে সারা জীবন তার স্ত্রীর 3 কদম পেছনে হাঁটতে হবে, এই সম্ভাবনায় সে ভীত হয়ে পড়েছিল। 1947 সালের নভেম্বর মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ফিলিপ এবং এলিজাবেথের বিয়ে হয়।
বিয়ের পর ফিলিপের নতুন উপাধি হয় ডিউক অব এডিনবরা। রাজকীয় পরিসরে তার দায়িত্ব বেড়ে যায়। তবে এটা কোনো সহজ কাজ ছিল না। লর্ড চার্ট্রিস 1950 থেকে 1952 সাল পর্যন্ত রাজকুমারী এলিজাবেথের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। তিনি বলছেন, রাজপ্রাসাদের কোনো কোনো কর্মচারী প্রিন্স ফিলিপের প্রতি বেশ শীতল আচরণ করেছিলেন। I think they thought he was brash, hadn't been to Eton College, a bit unsophisticated. আমার মনে হয় তারা তাকে রুক্ষ মানুষ বলে মনে করেছিল। ইটন কলেজে পড়তে যায়নি। অভিজাত শ্রেণীর বিবেচনায় সে ছিল গেঁয়ো। তার দেহে জার্মান রক্ত থাকার কারণে তারা তাকে একজন জার্মান হিসেবেই দেখত। বিয়ের পর প্রিন্স ফিলিপ নৌবাহিনীতে তার দায়িত্ব পালন করতে থাকেন এবং রাজকীয় দম্পতি কয়েক বছর ধরে তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন। তাদের প্রথম সন্তান চার্লসের জন্ম হয় 1948 সালে, আর এর 2 বছর পর জন্ম হয় প্রিন্সেস অ্যানের। কিন্তু এই স্বাভাবিক ঘর সংসারের চিত্রটা সম্পূর্ণ বদলে যায় 1952 সালে। এলিজাবেথ এবং ফিলিপ তখন কমনওয়েলথ রাষ্ট্রগুলোতে সফর করছিলেন। তারা যখন কেনিয়াতে, তখন খবর এলো যে রাজা ষষ্ঠ জর্জ মারা গিয়েছেন। এই খবর প্রথম পান ফিলিপের ব্যক্তিগত সচিব মাইকেল পার্কার। তিনি খবরটা ফিলিপকে জানান। Well, as you can imagine, being woken up and to be told the Queen's father, the King. তাকে ঘুম থেকে জাগানো হলো এবং বলা হলো যে রাজা জর্জ মারা গিয়েছেন। কোনো মানুষ এতখানি ভেঙে পড়তে পারে ওই রাত্রে তার চেহারা না দেখলে বিশ্বাস করা কঠিন। মনে হলো তার চারপাশে সবকিছু ধসে পড়েছে। নতুন রানীকে ছেলেবেলা থেকে গড়ে তোলা হচ্ছিল এমনভাবে যাতে তিনি তার দায়িত্বকে ব্যক্তিগত চিন্তাভাবনার ওপর স্থান দিতে শেখেন। কিন্তু ফিলিপের সেই প্রশিক্ষণ ছিল না। তবে ভবিষ্যতে কোনো এক সময় এই দায়িত্ব যে তার স্ত্রীর ওপর বর্তাবে সেটা তার জানা ছিল। কিন্তু ব্যাপারটা যে এত দ্রুত ঘটবে সেটা তারা আশা করেননি। মৃত্যু সংবাদ শোনার পর রাজকীয় দম্পতি প্রথম যে কাজটি করেছিলেন তার মধ্যে একটি ছিল বাকিংহাম প্রাসাদে বসবাস শুরু করা। সেই দিনটির কথা মনে আছে মাইকেল পার্কারের। The Queen asked us to join her in the car. It's only a short ride over to Buckingham Palace. রানী আমাদের আহ্বান করলেন তার গাড়িতে চড়ে বাকিংহাম প্রাসাদে যেতে। খুব বেশি দূরের রাস্তাও না। রানী, প্রিন্স ফিলিপ, আমি আর বয়েড ব্রাউন, আমাদের সবার চোখে জল, কারণ সেটা ছিল এক নতুন যুগের সূচনা। এরপর ফিলিপের জীবন শুরু হয় সিংহাসনে আসীন এক রানীর স্বামী হিসেবে। সংবিধানে রানীর দায় দায়িত্বের সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও রানীর স্বামীর ভূমিকা কী হবে তা ছিল খুবই অস্পষ্ট। রানী তাকে রাজপরিবারের অন্য সবার চেয়ে বেশি মর্যাদা দিলেও প্রিন্স ফিলিপকেই শেষ পর্যন্ত ঠিক করতে হয়েছিল নতুন ভূমিকায় তার দায়িত্ব আসলে কী হবে। মাসুদ হাসান খান, আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে পুলক গুপ্তের কাছে বিশ্বের আরও কিছু খবর। উত্তর কোরিয়ার প্রকট খাদ্য সংকট এবং অর্থনৈতিক সমস্যা সম্পর্কে মানবাধিকার সংগঠনগুলো যখন কথা বলছে, তখন সে দেশের নেতা কিম জং আন ভবিষ্যতে এক কঠিন সংকটের বিষয়ে সতর্ক করেছেন। করোনা ভাইরাস মহামারীর জন্য দেশটি তার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। উত্তর কোরিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চীনের সাথে বাণিজ্য অচল হয়ে পড়েছে। এক দলীয় সমাবেশে মিস্টার কিম পরিস্থিতিকে 1990 সালের মারাত্মক দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছেন। সে সময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ার জন্য সাহায্য বন্ধ হয়ে গিয়েছিল। চীনের দ্রুতগামী এক যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি বেসরকারি জাহাজকে ধাওয়া করার এক অভিযোগ ফিলিপিন্সের সশস্ত্র বাহিনী এখন তদন্ত করে দেখছে। একজন মুখপাত্র বলেছেন, এই কথিত হেনস্থার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। ফিলিপিন্সের ওই জাহাজে থাকা একজন সাংবাদিক এই ঘটনাটির কথা প্রথম জানান। এই ঘটনার পর বিতর্কিত ওই সামুদ্রিক অঞ্চলে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র চীনের 7টি সুপার কম্পিউটিং সেন্টারকে কালো তালিকাভুক্ত করার পর বেইজিং বলছে এসব প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য তারা পদক্ষেপ নেবে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে চীনা সামরিক বাহিনী ওই সেন্টারগুলো ব্যবহার করছিল। কোনো স্পর্শকাতর প্রযুক্তি যাতে চীনের হাতে না পড়ে সে লক্ষ্যে এটাই বাইডেন প্রশাসনের নেয়া প্রথম পদক্ষেপ। চলতি সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছিল যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে এসব সেন্টার থেকে আমেরিকান সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল। জাপানের সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে সেখানকার ধ্বংসপ্রাপ্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলে দেবার সিদ্ধান্ত নিয়েছে জাপানের সরকার। এ পানি সমুদ্রে ফেলে দেবার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে স্থানীয় লোকজন ও মাছ ধরা শিল্পের সঙ্গে জড়িত লোকেরা। তবে টোকিও বলছে এই পানিতে তেজস্ক্রিয়তার স্তর খাবার পানির স্তরের নিচে নামিয়ে আনার পরেই তা ফেলে দেওয়া হবে।
নরওয়ের প্রধানমন্ত্রী এমা সলবার্গ তার ৬০তম জন্মদিনের পার্টিতে কোভিডজনিত সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম ভঙ্গ করায় তাকে জরিমানা করেছে পুলিশ। এজন্য প্রধানমন্ত্রীকে $২৩০০ সমমূল্যের জরিমানার অর্থ দিতে হবে। তিনি এজন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন। পুলক গুপ্ত। বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে পুরো দেশে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হবে। তিনি বলেন, এ সময় জরুরি সেবা ছাড়া সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব ধরনের অফিস এবং কলকারখানা বন্ধ থাকবে। ঢাকা থেকে আকবর হোসেন। গত ২ সপ্তাহ যাবৎ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের যে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে সেটি সামাল দিতে হাসপাতালগুলো এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। প্রতিদিন যতগুলো পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে প্রায় প্রতি ৪ জনের মধ্যে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছেন। এমন প্রেক্ষাপটে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আসছে ১৪ এপ্রিল থেকে সরকার কঠোর লকডাউন দেবে। এ সময় জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি, বেসরকারি অফিস ও কলকারখানা বন্ধ থাকবে। গত ২৯শে মার্চ থেকে যে ১৮ দফা যে সিদ্ধান্ত, তারপর ৪ এপ্রিলে আমরা আইটি প্রজ্ঞাপন দিয়েছি সেটির আলোকে, এবং এটি হঠাৎ করে যে এই করোনার যে বিস্তার যেটি বেড়ে গেল বাংলাদেশে, কমানোর আমাদের যে প্রক্রিয়াটি সেটি ২৯শে মার্চ থেকে আমরা শুরু করেছি। আমরা ধাপে ধাপে মানুষকে প্রস্তুত করেই, সকলকে সম্পৃক্ত করেই আমরা কঠোর লকডাউনে আমাদের যেতে হবে। সেটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ যে আগামী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের জন্য, ১ সপ্তাহের জন্য কঠোর লকডাউনের বিষয়টি আমরা করতে যাচ্ছি। এবং সেক্ষেত্রে শুধু জরুরি সেবাটি আমাদের চালু থাকবে। জরুরি সেবার আওতায় যেগুলো আছে দপ্তর বা যেগুলো আমাদের অফিস, সেগুলো চালু থাকবে। তাছাড়া সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে অফিসগুলো আছে, কলকারখানা, সবকিছুই আমরা কমপ্লিট লকডাউনের আন্ডারে আসবে। যাতে ঘরে থাকবেন, অযথা বাইরে আসবেন। আমি যেটা জানতে চাচ্ছি, এখানে কি সেনাবাহিনী মোতায়েন করা হবে? না, এমন কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত নাই। তবে সরকার এটি আরো, আমরা বিষয়টি কিভাবে আমরা এটা করব বা কিভাবে কি হবে সেটি আরো বিস্তারিতভাবে আমরা পরে বলতে পারবো। গত সোমবার থেকে দেশে সরকার এক দফা লকডাউন দিলেও সেটি দুদিনের মাথায় পুরোপুরি ভেঙে পড়েছে। কিছু জিনিস খোলা রাখা এবং কিছু বন্ধ থাকার কারণে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, এবার সেরকম কিছু হবে না। লকডাউন দেওয়া হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অতি দরিদ্র মানুষ। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে যে মানুষের চলাচল সীমিত করার জন্য সরকার ৫৭২ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মাধ্যমে ১,২৪,০০,০০০ পরিবারকে আর্থিক সাহায্য করা হবে, যাতে করে তারা লকডাউনের সময় বাড়িতে অবস্থান করতে পারে। আমাদের যত বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মতামত হচ্ছে এই লকডাউনটি দিতে হবে, না হলে এই ঊর্ধ্বমুখী এটিকে আমরা কমাতে পারবো না। আমরা কিন্তু ইতিমধ্যে ১২১ কোটি আর ৪৫০ কোটি টাকা, এই টাকাটি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলাতে, পৌরসভাতে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি, যাতে করে মানবিক সাহায্য স্বরূপ যারা একেবারে নিম্ন আয়ের মানুষ তাদেরকে সহযোগিতা করার জন্য সেটি দেবে। এবং সরকার আরো এ ধরনের যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতাগুলো সেই সময় করবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১ সপ্তাহ কঠোর লকডাউন কার্যকর করার পর সরকার সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আকবর হোসেন, ঢাকা থেকে। অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম। ব্রিটেনে রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছরে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে। প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর ৫ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানী হন। ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে তিনি কোনো রাজা বা রানীর সবচেয়ে দীর্ঘদিনের জীবন সঙ্গী ছিলেন। প্রিন্স ফিলিপের মৃত্যুর কারণে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি প্রচারিত হয়নি। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।